নমস্কার। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি রবি ঠাকুরের জীবনের দুটি দিক। সেটা হলো রবি ঠাকুরের জীবনের রসবোধ ও বাক চাতুর্যের দিকটি। আশা করছি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত পাঠ আপনাদের ভালো লাগবে। শুরু করছি রবি ঠাকুরের রসবোধ। একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসাথে বসে প্রাতরাশ করছিলেন। গান্ধীজি খাচ্ছিলেন রোজকারের মতো পরিচ এবং রবীন্দ্রনাথ গরম লুচি। গান্ধীজি বললেন, গুরুদেব, তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ? উত্তরে রবীন্দ্রনাথ বললেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবৎ এই বিষই খাচ্ছি। রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন, আপনাকে আমি দণ্ড দেব। ভদ্রলোক তো ভীষণ বিব্রত হয়ে পড়লেন। সে বললেন, কেন গুরুদেব, আমি কি অপরাধ করেছি? রবীন্দ্রনাথ বললেন, গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাসায় ফেলে গেছেন, এই নিন আপনার দণ্ড। একবার শরৎচন্দ্র একখানা টেলিগ্রাম পাঠালেন রবীন্দ্রনাথকে। সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলেই টেলিগ্রাম করা হতো। কাজেই টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন। তা সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরৎবাবু লিখেছেন, গুরুদেব, আমি ভালোই আছি, অর্থাৎ মস্ত এক ঠাট্টা। রবীন্দ্রনাথ কি আর ছাড়বার পাত্র? তিনিও এর উত্তরে বিশাল এক পাথরখণ্ড পার্সেল করলেন শরৎচন্দ্রকে। তার সাথে চিরকুটে লিখলেন, তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় হইতে এই পাষাণভার নামিয়া গিয়াছে। একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার একটি নাটক পাঠ করছেন। শরৎচন্দ্র সেই আসরে উপস্থিত ছিলেন। একদা জুতো চুরি হওয়ার কারণে তিনি জুতো জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে ঢুকতেন। রবীন্দ্রনাথ জানতে পেরে একদিন বলে উঠলেন, শরৎ, তোমার বগলে ওখানে কি, পাদুক পুরাণ বুঝি? এ নিয়ে বিস্তর হাসাহাসি হয়েছিল। একবার দোল পূর্ণিমার দিনে নাট্যকার দ্বিজেন্দ্রলাল জামার পকেট থেকে আবির বের করে কবিগুরুকে রাঙিয়ে দিলেন। আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ বলে উঠলেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন, আজ দেখছি দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ। মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক। একদা তিনি তৎকালীন ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব চিনির উপর একটি ভারী মিষ্টি গান লিখেছেন। তারপর গাইতে শুরু করলেন, আমি চিনি গো চিনি তোমারে। প্রমথনাথ জিজ্ঞেস করলেন, চিনির ওপর এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? উত্তরে মরিস সাহেব জানালেন, কেন, স্বয়ং গুরুদেবই আমায় বলেছেন এ কথা। রবীন্দ্রনাথ একদিন বিকেলে ছেলে মেয়েদের নিয়ে নৃত্যনাট্যের রিহার্সাল করাচ্ছেন। একজন এসে বললেন, গুরুদেব, চা খাবেন? রবীন্দ্রনাথ বললেন, আমি নাচার দলে, অর্থাৎ নাচের দলে, আবার চা না খাবারও দলে। সেই ব্যক্তি বুঝলেন রবীন্দ্রনাথের রসিকতা, ভাবলেন গুরুদেবকে ইংরেজিতে প্রশ্ন করে জব্দ করবেন। তিনি বললেন, ওন্ট ইউ হ্যাভ টি? রবীন্দ্রনাথ তেমনই মুচকি এসে বললেন, আমি নটির দলে, অর্থাৎ নটি। সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাইচাঁদের এক ভাই অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছে কার কাছে শুনলেন গুরুদেব কানে একটু কম শোনেন। দেখা করতে গেলে রবীন্দ্রনাথ বললেন, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি? তখন বনফুলের ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আজ্ঞে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে বললেন, না, এ তো দেখছি কানাই নয়, এ যে দেখছি একেবারে সানাই। রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে একটু সামনে ঝুঁকে উপর হয়ে লিখতেন। তা দেখে এক শুভাকাঙ্ক্ষী বললেন, গুরুদেব, আপনার নিশ্চয় ওভাবে লিখতে কষ্ট হচ্ছে, একখানা চেয়ারে হেলান দিয়ে তো আয়েশ করে লিখতে পারেন। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন, তা তো পারি, তবে কি জানো,
উপর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রের জল কমে তলায় এসে, ঠেকলে একটু উপর তো করতেই হয়, বলো। 1918 সালের ঘটনা। কবিগুরুর জোড়াসাঁকোর বাড়িতে এক রাতে ঢুকল একটি চোর। 5 বছর আগেই কবি নোবেল পেয়েছিলেন। হয়তো সেজন্যই চোরটি তার পুরস্কৃত কলমটি চুরি করতে এসেছে। কিছু না পেয়ে চোরটি কবির পড়ার ঘর থেকে তার প্রিয় ঝর্ণা কলমটি নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে কলমটি না পেয়ে কবি মুষড়ে পড়েন। কত ভালো ভালো রচনা লিখেছিলেন তিনি ওই কলম দিয়ে। কবি তার অনুরাগীদের কাছে রোজই একবার করে আক্ষেপ করতেন। তাদের মাধ্যমেই খবর যায় পুলিশে। একদিন সকালে জোড়াসাঁকো থানার বড়বাবু কবির বাড়িতে আসেন। সঙ্গে নিয়ে আসেন কোমরে দড়ি বাঁধা এক যুবক। তার হেফাজত থেকে উদ্ধার হয় অনেক চোরাই জিনিসপত্রের মধ্যে একটি ঝর্ণা কলম। যুবকটি স্বীকারও করে যে সে এটি কবির বাড়ি থেকেই চুরি করেছে। কলমটি দেখে কবি শিশুর মতো আনন্দিত হয়ে হাত বাড়ালেন। কিন্তু বড়বাবু তখন বললেন, এটা আপনাকে এখন দেওয়া যাবে না স্যার, কোর্টে মামলা উঠবে, শনাক্তকরণের জন্য আপনার ডাক পড়বে, তারপর আপনি আপনার এই ঝর্ণা কলমটি ফেরত পাবেন। কবি আর কোনো কথা বললেন না। যথাসময়ে পুলিশ কোর্ট থেকে তার নামে সমন পাঠালেন। সাক্ষী হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়। কবি বিব্রত হয়ে জানালেন, তার একজন পরম অনুরাগী আছেন যিনি সাহিত্য চর্চার পাশাপাশি আইন ব্যবসায়ও জড়িত। সাহেব বললেন, কলম ফেরত পাওয়ার জন্য কোর্টে হাজিরা দেওয়ার ঝক্কি আমি নিতে পারবো না। উকিলটি এই বিষয়টি বিচারকের কাছে নিয়ে যান। ঘটনাচক্রে বিচারক ছিলেন মোহাম্মদ আনিস সাহেব, একজন প্রবল সাহিত্যপ্রেমী এবং রবীন্দ্র অনুরাগী। শুনে তিনি কোর্ট ইন্সপেক্টরকে ডেকে বললেন, তুচ্ছ এই ব্যাপারে কেন কবিকে সমন পাঠানো হয়েছে? হ্যাঁ, একজন নোবেল পুরস্কৃত ব্যক্তির জন্য কি আইনে এমন ব্যতিক্রম হতে পারে না? কোর্টবাবু তখন ক্ষমা প্রার্থনা করে সেদিনই কলমটি উকিলবাবুর হাতে তুলে দেন। কিছুদিনের মধ্যে কবির প্রিয় ঝর্ণা কলমটি ফিরে আসে। আজ যদি সেই সময়ের বড়বাবু, উকিল এবং বিচারকরা বেঁচে থাকতেন, তবে নোবেলটি হয়তো এতদিনে কবির কাছে ফিরে আসত। উকিলবাবুটি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কবি কৃত্তিবাস ওঝার উত্তরপুরুষ, সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, বিশিষ্ট লেখক এবং অনুবাদক। চিনতে পারলেন না? তিনি গায়িকা সুচিত্রা মিত্রের পিতা। নমস্কার, সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সকলে এভাবেই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। নমস্কার।